নিশুতি রাত, শান্ত শীতল পৃথিবী। হই হুল্লোড় নেই কোথাও। হঠাৎ দুই একটা গাড়ির হর্ন বাজছে, আবার কখনো বা শোনা যাচ্ছে ডানা ঝাপটে উড়ে যাওয়া পাখির কিচিরমিচির ডাক। পাঁচতলায় অবস্থিত এক বদ্ধ রুমের নিকষ কালো আধারে দুটো চোখ তাকিয়ে আছে সম্মুখে। বিশাল আকাশে জ্বলজ্বল করে জ্বলতে থাকা থালার মতো মস্ত বড় চাঁদের কিঞ্চিত আলো খোলা জানালা ভেদ করে পর্দার ফাঁক ফোকর দিয়ে ঢুকে মীরার কপাল থেকে থুতনিতে তির্যকভাবে লেপ্টে আছে। সদ্য নববধূ তার গালের নিচে মেহেদি রাঙা হাত রেখে বিভোর নিদ্রায় আচ্ছন্ন। মাথায় প্যাঁচানো শাড়ির আঁচলটা সরে গিয়ে বালিশের উপর পড়ে আছে। খোপা করে রাখা চুল বাঁধন ছেড়ে চোখ স্পর্শ করে গালের উপর লেপ্টে আছে। মাথার উপর ভনভন করে চলা ফ্যানের বাতাসে মৃদু উড়ছে সেগুলো। গায়ের উপর পাতলা কাঁথা জড়িয়ে আরাম করেই ঘুম দিয়েছে মীরা। এই শহরের সবাই হয়তো মীরার মতোই গভীর নিদ্রায়, কিন্তু নিদ্রাবিহীন শুধু তার পাশে শুয়ে থাকা পুরুষটি। চোখ সয়ে যাওয়া অন্ধকার রুমে কাত হয়ে এক হাতের উপর ভর দিয়ে মুগ্ধ নয়নে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাইফ। পলক ফেলছে অনেকক্ষণ পর পর। মীরার শরীর থেকে আসা বেলিফুলের মেয়েলি সুবাস নিঃশ্বাসের সাথে সুগভীরভাবে গ্রহণ করছে সে। রাইফের সাথে ঘুমানোর আগে মীরার মাঝে ভীষণ সংকোচ কাজ করছিল। মীরার আর্স্ট হয়ে যাওয়া অবস্থা দেখে রাইফ আর তাকে খুব একটা ঘাটেনি তখন। নাজুক মীরাকে তার ব্যক্তিগত বিছানা ছেড়ে দিয়ে ঘুমাতে বলে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছিল বাহিরে। মীরা দুরু দুরু মনে খাটের এক কোনায় শুয়ে পড়েছিল রাইফের কথা মতো। সারাদিনের ধকল শেষে ক্লান্ত মীরা গা এলিয়ে দিয়েছিল রাইফের নরম বিছানায়। শোয়ার সাথে সাথেই সেই পরিচিত ঘ্রাণ হালকা হালকা অনুভব করছিল মীরা। পাবেই বা না কেন? যেখানে সেই ঘ্রাণের ব্যক্তিটিরই বসবাস, সেখানে ঘ্রাণের ছোঁয়া থাকাটাই তো স্বাভাবিক। অতিরিক্ত কান্নার ফলে ফোলা ফোলা চোখ দুটো জ্বলছিল মীরার। ক্লান্তিকর চোখ বুজে জেগে থাকা মীরা ঘুমের দেশে যে কখন পাড়ি জমিয়েছিল বুঝতেই পারেনি। রাইফ ৫-৭ মিনিট পরেই যখন উকি দিয়েছিল রুমে, মীরাকে ঘুমন্ত অবস্থায় দেখে অবাক হয়েছিল বেশ। এত অল্প সময়েই কেউ গভীর নিদ্রায় কিভাবে যেতে পারে? তাও আবার বাসর রাতে? বিছানার কাছাকাছি এসে একটা বালিশ দূরত্ব রেখে মীরার পাশে রাখা দেখে মুচকি হেসেছিল রাইফ। অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল তখন। মীরা যে রাইফের জন্য বিছানায় জায়গা রেখে ঘুমিয়েছে তা বুঝতে বাকি রইল না তার। ফুটফুটে মেয়েটার ঘুমন্ত নিষ্পাপ মুখাবয়ব অনেকক্ষণ দেখার ইচ্ছা থাকলেও লাইটটা অফ করে দিয়েছিল যেন মীরার ঘুমের ব্যাঘাত না ঘটে। টিকটিক করে চলা দেয়াল ঘড়িটা শব্দ করে জানান দিল এখন রাত্রি ৩টা। মৃদু শব্দ কানে যেতেই মীরা নড়েচড়ে উঠল কিছুটা। রাইফের ধ্যান ভাঙল। অন্ধকারেই ঘড়ির দিকে তাকিয়ে ভাবল অনেক রাত হয়েছে, এবার ঘুমানো উচিত তার। মীরা এখন তার অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গী। রাইফের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সে। সারাটা জীবন এভাবেই পাশাপাশি থাকবে তারা। কাল দিনের আলোয় দেখা যাবে ভেবে দুচোখের পাতা এক করল ঘুমানোর উদ্দেশ্য। না, কিছুতেই ঘুম আসছে না রাইফের। বালিশটা মীরার দিকে আরেকটু এগিয়ে নিয়ে সে নিজের সামনে আগাল, মীরার কাছাকাছি এলো কিছুটা। রাইফের শক্তপোক্ত হাতটা চুপিসারে মীরার মেহেদি রাঙা কোমল হাত টেনে নিল নিজের দিকে। ছোট্ট হাতটা রাইফের হাতের তালুতে আবদ্ধ করে বুকের কাছে টেনে নিল। নির্ঘুম দু চোখকে রেহাই দিয়ে চোখ বুজল রাইফ। মীরার দেখা পাওয়ার পর থেকেই শান্তির ঘুম উড়ে গিয়েছিল তার চোখ হতে।
চোখ বুজলেই মীরার প্রথম দিনের হতভম্ব চেহারা অকপটে ভেসে উঠত তার। আজ আর তেমন হচ্ছে না রাইফের। এই তো পাশেই সে। মীরার নরম হাতটা রাইফের মুঠোবন্দি তার লাজুকলতা। 3 রাস্তার মোড়ে অবস্থিত মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। নিত্যদিনের অভ্যাসরত মীরা আজানের ধ্বনিতে নড়েচড়ে উঠল। হালকা হল তার গভীর নিদ্রা। অন্যদিকে পাশ ফেরার জন্য কাত ঘুরতেই টান লাগল হাতে। ভ্রু কুঞ্চিত করে অন্ধকারেই চোখ মেলল, শক্ত করে ধরে রাখা হাতটা ছাড়ানোর চেষ্টা করল। অন্য হাতে বালিশের নিচে রাখা ফোনটা বের করে ফ্ল্যাশলাইট অন করল। কাছাকাছি পাশে শুয়ে থাকা রাইফকে ঘুমন্ত অবস্থায় পেল সে। বলিষ্ঠ হাত দুটো বুকের কাছে জড়িয়ে রেখেছে মীরার হাত। মীরা কি যেন ভেবে ঠোঁটের কোণে স্মিত হাসল। বেখেয়ালিভাবে ফোনের আলো রাইফের মুখে পড়তেই রাইফ চোখ কুঁচকাল। মীরা দ্রুত ফোন সরিয়ে অন্য দিক করে রাখল। হালকা উঁচু করে রাখা মাথাটা আবারও বালিশে রাখল সে। মুখের পাশ দিয়ে বিরক্ত করা এলোমেলো চুলগুলো কানে গুজে রাইফের দিকে দৃষ্টি দিল। বাহিরে এখনো অন্ধকার ভাব কাটেনি। ফ্ল্যাশ লাইটের আলোয় রাইফের অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মীরা। এই সেই পুরুষ যার উপস্থিতি মীরার তনুমন উচাটন করে তোলে, যার স্পর্শে মীরার হৃদস্পন্দন বেগতিক হারে বাড়ে, যার ঠোঁট কাটা স্বভাব মীরাকে লজ্জায় ফেলে, যার তীক্ষ্ণ নজর মীরাকে আর্স্ট করে তোলে। এই প্রথম মীরা সম্পূর্ণরূপে দৃষ্টি নিবন্ধ করল রাইফের মুখে। চৌকস চেহারার অধিকারী লোকটার খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, বদ্ধ চোখে নজর বুলাল। আগে অনেকবার সাক্ষাৎ হলেও এত কাছাকাছি থেকে গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেনি মীরা। সুগভীরভাবে পরখ করে উজ্জ্বল শ্যামবর্ণের রাইফকে সুপুরুষ থেকে কম মনে হল না মীরার। সময়ে কেটে গেল বেশ। ফর্সা হতে শুরু করেছে ধরনী। মীরা রাইফের মুঠোয় পড়ে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করল। উহু, পেশিবহুল হাতটা দিয়ে এমনভাবে ধরে রেখেছে, ছাড়ানো যাচ্ছে না। উপায়ন্তর না পেয়ে মীরা একটু জোর প্রয়োগ করে হাতটা আরেকবার ছাড়ানোর চেষ্টা করতেই আরও শক্ত করে ধরে ফেলল রাইফ। ভ্রু কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে আদেশসূচকে বলল, আহ, নড়াচড়া করো না তো মীরা। আমাকে একটু ঘুমাতে দাও। ঘুমাতে পারিনি আমি। হুট করে রাইফের কণ্ঠস্বর শুনে মীরা চমকে উঠল, কপালে ভাঁজ পড়ল 2-1টা। নড়াচড়াই বা সে করল কখন? হাতটা ছাড়ানোর চেষ্টা করেছে মাত্র। এটা কে কি নড়াচড়া বলে? মীরা নোয়ানো গলায় বলল, হাতটা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার। নামাজ পড়ব। মীরা অপেক্ষা করল, কিন্তু রাইফ ছাড়ল না। এভাবে আর কতক্ষণ থাকবে সে? হতাশ হয়ে আবারও মীরাই বলে উঠল, ছাড়ুন না। সত্যি দেরি হয়ে গেছে। আর আপনি ঘুমাতে পারেননি কেন? মীরার করা প্রশ্ন কর্ণকুহরে প্রবেশ করতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে তুলল রাইফ। মীরার দৃষ্টিগোচর হল সেই হাসি। রাইফের এই হাসি তার চেনা, ভীষণ চেনা। এই হাসির অর্থ সে বুঝে গেছে এ কদিনে। এখনই কিছু বলে ফেলবে এই লোক, তা সে হাড়ে হাড়ে জানে। মীরা এই সাত সকালে আর লজ্জায় পড়তে চায় না। তাই তো দ্রুত এক ঝাটকায় হাত ছাড়িয়ে উঠে বসল। পা দুটো ফ্লোরে রেখে উঠে দাঁড়াতেই শাড়ির আঁচলে টান লাগল। অগ্রসর হওয়া পা থেমে গেল, চোখ বুজে ফেলল মীরা। শেষ রক্ষা তার হল না আজকেও।
রাইফ হাতে শাড়ির আঁচল কিছুটা পেঁচিয়ে মীরাকে কাছে টানল। ঘুমু ঘুমু চোখ মেলে মীরাকে বলল, সদ্য প্রস্ফুটিত একটা ফুল যদি পাশে থাকে, কি করে ঘুমাই বলো? তোমার মতো নিষ্ঠুর তো আমি নই যে বাসর রাতে ঘুমিয়ে যাব। কথাটা বলেই উঠে বসে রাইফ মীরাকে ঘুরিয়ে নিল তার দিকে। হাতটা টেনে নিয়ে পুরুষালী কণ্ঠটা আরো খাদে নামিয়ে আনল রাইফ। মীরার হাতটা নেড়েচেড়ে স্মিত স্বরে বলল, তুমি আমার হৃদয়হরণ করেছ মীরা। অ প রা ধ করে ফেলেছ, কঠিন অপরা ধ। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো আজ থেকে। রাইফ প্রেয়সীর হাতটা উপরে তুলে ধরল। মীরার এদিক সেদিকে তাকানো দৃষ্টি থেমে গেল হাতে জ্বলজ্বল করা হীরার ছোট্ট আংটিটাতে এসে। ভুল দেখছে না সে। রাইফ মাত্র পরিয়ে দিয়েছে তাকে। মীরার তনুমন আবারও কেঁপে উঠল। পিটপিট করে চোখ তুলে তাকাতেই দেখল কাঁথা মুড়ি দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়েছে রাইফ। ঘড়ির কাঁটা 9:35। রৌদ্রোজ্জ্বল সকাল। মীরা মায়ের কোলে মাথা রেখে ঝাপটে ধরে আছে খাদিজা বেগমকে। কিছুক্ষণ আগে এসেছে নিজ নীড়ে। বিয়ের পর গুনে গুনে 3 দিন অতিবাহিত হয়েছে। বৌভাতের দিন নিজ পরিবারের সাথে দেখা হলেও আত্মতুষ্টি মিলেনি মীরার। এই কদিন রাইফের দুষ্ট মিষ্ট সঙ্গ পেয়ে সময় কাটলেও পরিবারের কথা ভেবে ঠিকই বুকটা হা হা করে উঠেছিল তার। আজ সকালে হুট করে ড্রয়িং রুমে যখন শওকত রহমানের উপস্থিতি দেখছিল রাইফের সাথে, শ্বশুর বাড়ির কথা 7-5 না ভেবেই দৌড়ে এসে আব্বাজানকে ঝাপটে ধরেছিল মীরা। বাধাভাঙ্গা চাপা কান্না হু হু করে নীরবে অশ্রুপাত করেছিল বাবার বুকের মাঝে মাথা রেখে। শওকত রহমান বাবার স্নেহে সামলে নিয়েছিলেন মেয়েকে। রাজিয়া বেগম বুঝেছিলেন এই কান্নার মানে। মীরার কান্নারত মুখটা দেখে নিজেও আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। নতুন পরিবেশে যতই আদর যত্নে রাখা হোক না কেন, মনটা যে আপন নীড়েই পড়ে থাকে তা তিনি জানেন। উপলব্ধি করেছিলেন, মনের কোণে ভেসে উঠেছিল আরও বছর 30 আগের স্মৃতি। সপ্তদশী কন্যা রাজিয়া যখন নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন, আদর যত্নের কোনো কমতি রাখেননি রাইফের দাদা দাদি। তার উপর তো রাইফের বাবার সঙ্গত ছিলই। তারপরেও সপ্তদশী কন্যার পরিবারের সখ্যতা লাভের জন্য তনুমন প্রতিনিয়ত হাহাকার করে উঠত। মীরাকে আর বাধা দেননি তিনি। নিজ থেকেই মীরাকে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন শওকত রহমান প্রস্তাব দেওয়ার আগেই। শওকত রহমানের হাত ধরেই সকাল সকাল চলে এসেছে মীরা। চুপটি করে কোল থেকে মাথা তুলে খাদিজা বেগমের বুকে মাথা রেখে জড়িয়ে আছে মিনিট 5 হল। মায়ের বুকের শান্তিটুকু কুড়িয়ে নিচ্ছে আপনমনে। খাদিজা বেগম মাথাটা তুললেন মেয়ের। বাবার সাথে কান্না করে ক্ষান্ত হয়নি, মাকে দেখেও হেঁচকি তুলে নাক টেনে টেনে কান্না করেছিল অনেকক্ষণ। যার ফলে মীরার ফর্সা আদল খানি লাল টুকটুকে হয়ে গেছে। খাদিজা বেগম মেয়ের মুখটা আলতো হাতে ছুঁয়ে দিলেন। থুতনিতে হাত রেখে আদর মাখা কণ্ঠে বললেন, এত যখন মনে পড়েছিল আমাদের কথা, রাইফকে বললেই তো দেখা করাতে নিয়ে আসত। 5 তলা থেকে 3 তলায় আসতে কি এমন ব্যাপার? মীরা ভেজা নয়নে মায়ের পানে তাকাল। থমথমে মুখটা আরো থমথমে করে বলল, তুমি তো জানোই আম্মা, আমি কেমন। অনেক চেষ্টা করেছি বলার, কিন্তু আমি বলতে পারিনি। যদি উনারা ভুল বুঝে মানা করে দেয়? খাদিজা বেগম উঠে দাঁড়ালেন।
মেয়ের এত কান্না দেখে মনের মাঝে ঠিকই অনেকক্ষণ থেকে ঘুরঘুর করছে এক প্রশ্ন। মায়ের দায়িত্ব বোধ থেকে প্রশ্নটা করেই বসলেন। কেমন মনে হলো তোর শাশুড়িকে? যত দূর মনে হয় উনি অনেক ভালো। তারপরেও আমাকে বল, কোনো অসুবিধা হয়েছে কি? না না, উনি অনেক ভালো আম্মা। কোনো অসুবিধা হয়নি, চিন্তা করো না। আর রাইফ ভাই, সে কেমন? হ্যাঁ, আদর যত্ন ঠিকমতো করেছে তো আমাদের মীরারানীর? মীরা এবং খাদিজা বেগম চকিত দৃষ্টিতে দরজার দিকে দৃষ্টি নিবন্ধ করল। উর্মি দরজায় দাঁড়িয়ে, মুখে তার ব্যঙ্গাত্মক হাসি। প্রশ্নটা করে খাদিজা বেগমের সামনেই মীরাকে জব্দে ফেলেছে সে। বাঁকা হেসে ভ্রু নাচিয়ে মীরাকে ইশারায় জব্দ করেই যাচ্ছে। শওকত রহমান রাতেই উর্মিদের জানিয়েছিলেন আজ সকালে মীরাকে আনতে যাবেন। মীরাদের বাসায় চলে আসার জন্য উর্মি অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল 7টা থেকে 8টার। 10 মিনিট পর পর তুমুল বেগে চলা অ্যালার্মের শব্দ ঘুমকাতুরে উর্মিকে তুলতে সক্ষম হয়নি। শেষমেশ সানজিদা বেগমের হাঁক ডাকে উঠতে উঠতে 9টা বেজে গিয়েছিল তার। কোনো রকমে ফ্রেশ হয়েই দৌড় লাগিয়েছিল এখানে আসার উদ্দেশ্যে। বাসার মেইন দরজার সামনে এসে কলিং বেল চাপতে গিয়েও নব মোচড় দিতেই যখন খুলে গেল তখন চুপি সারে এসে দাঁড়িয়েছে মীরার রুমের সামনে। মা মেয়ের কথোপকথনে শেষ কথাটুকু কানে আসতেই খাদিজা বেগমকে দ্বিতীয় প্রশ্ন করার সময় না দিয়ে বুলেটের গতিতে গলা উঁচিয়ে প্রশ্নটা করেই ফেলেছে সে। মীরা চোখ পাকিয়ে আছে উর্মির দিকে। খাদিজা বেগম গোপনে মুচকি হাসলেন। এখানে আর থাকা উচিত হবে না তার। দুজনের জন্য খাবার রেডি করার বাহানা দিয়ে কেটে পড়লেন রুম থেকে। উর্মি দ্রুত পায়ে মীরার কাছে এসে ঝাপটে ধরল। হঠাৎ আশায় তাল সামলাতে পারল না মীরা, পিছিয়ে গেল কিছুটা। উর্মি ছাড়ল, উৎসুক কণ্ঠে বলল, কি হলো বললি না যে? উত্তর দে। কি? কি মানে? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। বল, কেমন আদর যত্ন করল? মীরা হচকাল না, উর্মির সাথেই তাল মেলাল। গদগদ কণ্ঠে উর্মির সুর অনুকরণ করে বলল, স্বামী স্ত্রীর ব্যক্তিগত আদর যত্নের কথাও আমি তৃতীয় জনকে বলতে পছন্দ করি না। গলার মালা। উর্মি মুখ গোমরা করল, সরু ঠোঁট দুটো ফুলিয়ে অভিমানের স্বরে বলল, আমাকেও বলবি না? বিয়ে হওয়ার সাথে সাথেই আমাকে এভাবে পর করে দিলি মীরু। জানতাম তুই এমন করবি, তাই বলে এত দ্রুত। মীরা হেসে দিল শব্দ করে। উর্মির নাদুস নুদুস গালটা 2 আঙ্গুলের সাহায্যে টেনে দিয়ে বলল, তোর রাইফ ভাই ভীষণ দুষ্ট, কথার জালে ফাঁসাতে সে ভীষণ পটু। উর্মি মীরার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলে বলবে, আর আদর যত্নে কেমন পটু? তা আর বলতে দিল না মীরা। হাত ধরে টেনে তুলল উর্মিকে। তাগদা দিল সাথে আসার জন্য, আজ মায়ের হাতের সুস্বাদু খাবার খাবে পেট ভরে। সন্ধ্যা নেমেছে পৃথিবীতে। পড়ার টেবিলে বইয়ে মুখ গুজে পড়ছে মীরা। উর্মি অলসভাবে বিছানায় শুয়ে ফোন ঘাঁটছে। এমন সময় কলিং বেল বাজল পরপর 2 বার। তৃতীয়বার কলিং বেল বাজতেই মীরা বিরক্তি ভরা চোখে উর্মির দিকে তাকাল। শুয়ে আছে, তবুও উঠছে না উর্মি। মীরা তাগদা দিল দরজা খোলার জন্য। উর্মি হেলে দুলে উঠে বসেছে তখনই বাহিরে খাদিজা বেগমের কণ্ঠস্বর শুনে মনের বিপরীতে উঠে বসা উর্মি আবারও ধপ করে শুয়ে পড়ল। মামি উঠে গেছে মানে উনি দরজা খুলবে,
তার আর যাওয়ার প্রয়োজন নেই। মীরা আবারও ধ্যান দিল পড়ায়। বই পড়ুয়া মীরার পড়া থেমে গেল রাইফের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই। বাহির থেকে স্পষ্ট ভেসে আসছে রাইফের কণ্ঠস্বর। রাইফ যে হেসে হেসে কথা বলছে তা মীরা না দেখেই বুঝতে পারছে। মীরা দ্রুত পিছু ফিরে তাকালো। ওমা, যে উনি এতক্ষণ বিছানা থেকে উঠতে নারাজ সেই উনি উঠে গিয়ে উকি দিচ্ছে দরজার বাহিরে। এক পলক বাহিরে উকি দিয়েই মীরার দিকে তাকিয়ে বলে উঠল উর্মি। তাকিয়ে দেখলে হবে নাকি আসতে হবে? আয় আয়, দ্রুত আয়। তোর আশিক এসেছে। বলেই ফিক করে হেসে দিল সে। মীরা আহম্মক বনে গেল। একদিকে রাইফ তো আরেক দিকে উর্মি, যে যখন পাচ্ছে তখনই মীরাকে কোনো না কোনো ভাবে খোঁচা দিয়েই যাচ্ছে তাকে। মাঝে মাঝে উর্মি তাও ছাড় দেয়, কিন্তু রাইফ সুযোগ পেলেই হলো। কথার পিঠে কথা বলে লজ্জা নামক মিঠে অস্বস্তিতে ফেলতে দুবারও ভাবে না। এতক্ষণ শাশুড়ি এবং শালিকার সাথে হেসে হেসে কথা বলা রাইফের জবান থেমে গেল মীরার মিহি কণ্ঠে রাইফের উদ্দেশ্যে দেওয়ার সালাম শুনে। তড়িৎগতিতে রাইফ তাকালো মীরার দিকে। এই প্রথম মীরা তাকে সালাম দিয়েছে। স্বামীর সম্মান যেন স্পষ্ট উপলব্ধি করছে রাইফ। রাইফের সারাদিনের ক্লান্তি মীরার মিহি স্বরের সালাম পেয়েই দূরীভূত হল, প্রশান্তিতে ভরে উঠল মন। আওয়াজ করেই লম্বা সুরে সালাম ফিরালো রাইফ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গুটি গুটি পায়ে মীরা মায়ের কাছে এসে দাঁড়াল। রাইফের সালামের ধরন দেখে মিটিমিটি হাসছে উর্মি। খাদিজা বেগম মেয়েকে তাড়া দিলেন রাইফকে রুমে নিয়ে যাওয়ার জন্য। সারাদিন অফিস শেষে ক্লান্ত হয়ে আছে। রাইফকে ফ্রেশ হতে বলে উর্মিকে নিয়ে খাদিজা বেগম চলে গেলেন কিচেনে। নতুন জামাই এসেছে বাড়িতে, আপ্যায়নে কোনো কমতি রাখবেন না তিনি। সাদা ছোট বর্গক্ষেত্র। মীরার পিছু পিছু রাইফ ঢুকেছে মীরার রুমে। ঘাড় ঘুরিয়ে মীরার পুরো রুমে চোখ বুলাল। আজকেই প্রথম মীরার রুমে এসেছে রাইফ। বেশ পরিপাটি গুছানো রুম। শৌখিন জিনিসপত্র গুছিয়ে রেখেছে পুরো রুম জুড়েই। শার্টের উপরে 2 বোতাম খুলে নেভি ব্লু শার্টের স্লিভ গুটিয়ে বিছানায় বসল সে। মীরা সুইচ টিপে ফ্যান অন করে বেরিয়ে যাবে তখনই রাইফ ডেকে উঠল মীরার নাম ধরে। মীরা থামল, ঘাড় ঘুরিয়ে প্রশ্নোত্মক দৃষ্টিতে চাইল। রাইফ ইশারায় কাছে ডাকল। মীরা ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো রাইফের দিকে, মিনমিন করে ছোট্ট আওয়াজে বলল, চা আনি আপনার জন্য? পরে, এদিকে আসো। কাছে আসো, দূরে দাঁড়িয়ে কেন? আসো, বসো। মীরা খানিক দূরত্ব রেখেই বসল রাইফের পাশে। রাইফের তর সইল না। সারাদিন অফিসের ধকল শেষে বিয়ে করা বউ যদি দূরে গিয়ে বসে, সারাদিনের ক্লান্তি দূর হবে কিভাবে? দূরত্ব ঘুচাল, মীরার বাহুর সহিত রাইফের বাহু ছুঁই ছুঁই অবস্থা এমনভাবে বসল। কোলের উপর রাখা মীরার মুঠো করে রাখে হাতটা টেনে নিজের কাছে নিল। খানিক নেড়েচেড়ে প্যান্টের পকেট থেকে বেলি ফুলের মালা বের করে পরিয়ে দিল মীরার হাতে।
সাদা বেলির মাঝে লাল গোলাপ ভীষণ সুন্দর লাগছে দেখতে। মীরার ভালো লাগা কাজ করল, মুচকি হাসি স্থান করে নিল ঠোঁটের কোণে। রাইফের হাত থেকে হাত ছাড়িয়ে নাকের কাছে হাত নিয়ে সুবাস নিল, গভীর শ্বাস গ্রহণ করে। গোলাপবেলির মিঠে সুবাসে মন প্রাণ তাজা হল মীরার। রাইফ অনিমেষ দৃষ্টিতে দেখে যাচ্ছে মীরাকে। পিটপিট চোখে মীরা রাইফের দিকে তাকাল। ঘ্রাণটা অনেক সুন্দর। তৃপ্তির হাসি ফুটল রাইফের মুখে। সহজ হতে শুরু করেছে মীরা। মীরার বলা কথায় রাইফের ভরাট কণ্ঠের ঝটপট জবাব। আমার ফুলটাও অনেক সুন্দর, তার ঘ্রাণের থেকেও 1000 গুণ বেশি প্রখর। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, নেশা সৃষ্টি করে, মাদকতায় ছড়িয়ে যায় আমার ভেতর বাহির। ছুঁয়ে দেওয়ার ইচ্ছেগুলো হামলে পড়ে, শক্ত করে বক্ষ পিঞ্জরে আবদ্ধ করতে মরিয়া হয়ে ওঠে। মীরা দৃষ্টি নুইয়ে ফেলল। রাইফের ইশারা যে তার দিকেই স্পষ্ট বুঝতে পারছে সে। শব্দবিহীন উঠে দাঁড়াল। গুটি গুটি পায়ে রাইফকে অতিক্রম করে দরজার কাছে এলো। মাথায় দেওয়া ওড়নাটা সরিয়ে হাতের বেলি ফুলের মালাটা খোপায় পেঁচিয়ে মাথায় ওড়না টেনে ছুটল কিচেনে। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণই রাইফ যে তাকে ছাড়বে না তা মীরার ঢের জানা। কিন্তু আসলেই কি লুকাতে পারবে? পবিত্র সম্পর্ক যেখানে বন্ধন সৃষ্টি করেছে সেখানে পূর্ণতা না পেলে যে বেমানান, চোখে লাগার মতোই বেমানান। নতুন জামাতার আগমনের খবর শুনেই ভাইয়ের বাসায় ছুটে এসেছেন সানজিদা বেগম। একমাত্র ভাতিজিকেও দেখতে তার মন আকুপাকু করছিল সকাল থেকেই। এসেই খাদিজা বেগমের সাথে লেগে পড়েছেন রান্না বান্নায়। শওকত রহমান বাজার করে এনেছেন ব্যাগ ভরে। আপাতত গরুর গোস্ত আর কাবাবের লোভনীয় সুস্বাদু ঘ্রাণ মৌ মৌ করছে পুরো বাসায়। নিজ রুমে বসে থাকা শওকত রহমান হাত ছুটালেন উচ্চ আওয়াজে, ডেকে উঠলেন প্রিয় সহধর্মিণীকে। খাদিজা বেগম আসলেন, ঘর্মাক্ত মুখ শাড়ির আঁচলে মুছে তাগদা দিলেন কি জন্য ডেকেছে সেটা বলতে। শওকত রহমান পাশে বসালেন, ফোনটা হাতে নিয়ে বাড়িয়ে দিলেন স্ত্রীর দিকে। বললেন, রাইফের আম্মাকে ফোন দিয়ে আসতে বলো। সবাই আছে, উনিও আসুক। একা একা কি করবে বাসায়? হ্যাঁ হ্যাঁ, দেন, তাড়াতাড়ি কল দেন। কথা বলছি। কয়েক সেকেন্ডের ব্যবধানেই কল রিসিভ হল। রাজিয়া বেগমের সহিত খাদিজা বেগম কুশলাদি বিনিময় করলেন খোশ মেজাজে। অনুরোধের সুরে বাসায় আসার আমন্ত্রণ জানালেন, কিন্তু রাজিয়া বেগমের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারবেন না বলে জানিয়ে দিলেন। হাঁটুর ব্যথা চরম আকারে বৃদ্ধি পেয়েছে তার, রেস্ট করছেন শুয়ে শুয়ে। না আসতে পারার জন্য ক্ষমাও চেয়ে নিলেন বিনীত স্বরে। নীল রঙের ছোট হিরে। মীরার হাতের চা খাওয়ার সৌভাগ্য আর হয়নি রাইফের। হবে কি করে? নববধূ মীরাকে যেভাবে কথার জালে জব্দ করে যাচ্ছে একের পর এক, সামনে মুখ দেখানোর মতো আর সাহস পায়নি মীরা। প্রখর ঘ্রাণসম্পন্ন রাইফও জানে মীরা আর আসবে না। লজ্জাবতী লাতার ন্যায় চুপসে যাওয়া মীরার ছোট্ট কোমল হৃদয় যে এখন তুখর গতিতে ডামাডোল বাজছে তা সে খুব ভালো করেই জানে। রাইফ ফ্রেশ হয়ে গা এলিয়ে দিয়েছে বিছানায়। তার ক্লান্ত দেহ মীরার নরম বিছানা পেয়ে প্রশান্তিতে চোখ বুজে নিল। খুব বেশি সময় লাগল না, মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল রাইফ। একটু আগে রাইফের কথার বানে বিদ্ধ হওয়া মীরা ঘুরঘুর করছে কিচেনে, খাদিজা বেগমের আশেপাশে। কাজ না থাকা সত্ত্বেও একবার এটা ধরছে তো আরেকবার ওটা।
ব্যস্ত হাতে কাজ করা খাদিজা বেগমের চারপাশে ঘুরঘুর করাতে তার মাথা ঘুরছে। বিরক্তি ভরা চোখে তাকালেন তিনি, মীরাকে ধমকে উঠলেন কিঞ্চিত। মেয়েকে স্থির থাকতে বলে রুমে গিয়ে রাইফের কি লাগে দেখতে বললেন। মীরা তো যাবে না কিছুতেই, এমন পরিস্থিতির পর কিভাবে যাবে মীরা রাইফের সামনে? রাইফের কাছ থেকে গা ঢাকা দিতেই তো এখানে ঘুরঘুর করছে, আর উনি কিনা বলে রাইফের কাছে যেতে। অসম্ভব, এখন যাওয়া মানেই আরেকবার উনার বেফাস কথায় কান গরম হওয়া। মীরা আমতা আমতা করল, মিনমিন করে বলল, উনার মনে হয় কিছু লাগবে না আম্মা। লাগবে না মানে কি? চা নিয়ে যা। মীরা মাথা চুলকালো, ইনিয়ে বিনিয়ে বলল, চা খাবে না। কি খাবে? কিছুই খাবে না। এসব কি ধরনের কথাবার্তা মীরা? নতুন জামাই, না দিলে খাবে কি করে? এই নে ট্রে, যা নিয়ে যা। মীরা যে আজ কঠিন বিপদে পড়েছে তা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাইফের বলা এক একটা কথা যে তার ভেতর কম্পন সৃষ্টি করে তা তো আর কেউ জানে না। মীরার মনে হচ্ছে এভাবে চলতে থাকলে সে আর বেশি দিন বাঁচবে না। এমন দুরু দুরু বুকে ভয় ভয় আর কতদিনই বা থাকা যায় দুনিয়ায়। রাইফের হুটহাট কাজে মীরার হৃদস্পন্দন থেমে যায় তো কখনো বেগতিকভাবে চলে। কথাতেই এমন, কাজে কর্মে না জানি কেমন হবে এটা ভেবেই দিশেহারা সে। কঠিন শঙ্কায় মীরা, কবে জানি হার্ট অ্যাটাক করে বসে রাইফের এমন আচরণে। এলোমেলো চিন্তা মনের মাঝেই চাপা দিয়ে দুরু দুরু বুকে নিজ রুমে উকি দিল মীরা। ওই তো বিছানায় উপর হয়ে শুয়ে আছে রাইফ। মীরার কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ল। এই কয়দিনে রাইফকে সন্ধ্যার পর কখনো ঘুমাতে দেখেনি সে। শরীর খারাপ করেনি তো? ট্রেটাটি টেবিলের উপর শব্দহীনভাবে রেখেই মৃদু আওয়াজে ডেকে উঠল মীরা। শুনছেন? মীরার মিহি ডাকে ঘুমন্ত রাইফের ঘুম পাতলা হল, কিন্তু জবাব দিল না। ওভাবেই পড়ে রইল বিছানায়। জড়তার সাথে কথা বলা মীরা আরেকটু এগিয়ে এল। কণ্ঠে উৎকণ্ঠা মিশিয়ে ডেকে উঠল পুনরায়, এই যে শুনছেন, আপনার কি শরীর খারাপ? রাইফ যেন এটারই অপেক্ষায় ছিল। ঘুম ভেঙ্গে গেল পুরোপুরি, বালিশে গুজে দেওয়া মুখটায় ফুটে উঠল দুষ্ট বাঁকা হাসি। নড়াচড়া না করে ওভাবেই ঘুম জড়ানো কণ্ঠে জবাব দিল রাইফ, হুম। ব্যথা, বুকের বা পাশে ব্যথা, তোমায় কাছে না পাওয়ার প্রচণ্ড ব্যথা। রাইফের নিচু স্বরে বলা কথার শেষ অংশটুকু শুনতে পেল না মীরা। যতটুকু শুনল তাতে ব্যথা শব্দটা শুনে ধরে নিল রাইফের সত্যি সত্যি শরীর খারাপ। মীরা উৎকণ্ঠিত হল, ব্যতিব্যস্ত কণ্ঠে শুধাল, কোথায় ব্যথা? মেডিসিন দিব? দেই একটা? তড়িৎগতিতে মাথা উঁচু করে তাকালো রাইফ। মুখে তার বিস্তর হাসি। কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো এক হাতের সাহায্যে গুছিয়ে নিয়ে উঠে বসল ধীরে সুস্থে। মীরার মুখ বরাবর মুখ এনে চাপা আওয়াজে বলল, মেডিসিন লাগবে না মীরা। বুকে আসো, বিশ্বাস করো কোনো ব্যথা থাকবে না। একটুও না। অ্যান্টিবায়োটিক তুমি, ভিটামিন, ব্যথানাশক সব তুমি। মীরার তনুমনে শিহরণ বয়ে গেল। শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। শেষের কথাতে মীরার অবশ্য হাসিও পেল বেশ। এই লোক সভ্য হবে না কখনো। সিরিয়াস সময়ও কেমন অসিরিয়াস কথাবার্তা। হতাশার শ্বাস ফেলে রাইফের সামনে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল,
আপনার সাথে কথা বলাই বৃথা। সব সময় কথা উল্টান। সোজা কথা কবে বলবেন? রাইফের এবার পুরো মুখ জুড়ে হাসি ফুটাল। আরাম করে বসে মীরার গোলগাল মুখটায় নজর বুলিয়ে ভ্রুজোড়া কিছুটা উপরে তুলে বলল, সোজাসাপটা কথা হজম করতে পারবা তো মীরা? তাহলে বলি শোনো, তোমার ওই গোলাপি ঠোঁটটার জন্য। মীরা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। কি বলছে এসব? সর্বনাশ! পরিস্থিতি মোকাবেলা করতে উপস্থিত বুদ্ধি মাথায় যা আসলো তাই করল। হাতে থাকা চায়ের গরম কাপটা রাইফের বকবক করে বলতে থাকা ঠোঁটে ছোঁয়াল। রাখঢাক না রেখে বেফাস কথা বলা রাইফের জবান বন্ধ হল চায়ের কাপের গরম ছ্যাঁকে। মৃদু আর্তনাদ করে উঠল রাইফ, ঠোঁটে হাত বুলাতে বুলাতে বলল, কাপ না ছুঁয়ে তোমার গোলাপি ঠোঁট দুটোই ছুঁয়ে দিতা। তিল তিল করে না পুড়ে একেবারেই না হয় পুড়ে যেতাম। বুকের ব্যথা তো কমে যেত। নীল রঙের ছোট হিরে। ভাতিজি জামাইয়ের সাথে গল্প জুড়েছেন সানজিদা বেগম। আলাপ আলোচনায় বিভিন্ন প্রশ্ন করছেন তিনি। রাইফও সুন্দরভাবে এক একটার জবাব দিয়েই যাচ্ছে। উর্মি হুটহাট আসে, আবার হুটহাট চলে যায়। এই তো একটু আগে এসে যখন রাইফ আর সানজিদা বেগমের আলাপচারিতায় বাগড়া দিয়ে তার বিয়ের কথা বলে আফসোস করতে থাকল, সানজিদা বেগম নিজের জেগে ওটা রাগ কোনো রকমে চেপে গেছেন সামনে বসে থাকা রাইফের জন্য। রাইফ না থাকলে এই মেয়েকে আজ উনি কিছু একটা করতেনই করতেন। এত ধিঙ্গিপনা মেয়েকে নিয়ে তিনি খুব বিপাকে পড়েন আজকাল। এবার মনে হচ্ছে নিজের মেয়ের বিয়ের কথা ভাবতে হবে অচিরেই। তবু যদি একটু শুধরানো যায়। সবাই নৌশভোজ সেরেছে কিছুক্ষণ হল। রাইফ তখনই জানিয়ে দিয়েছে সে আজ থাকতে পারবে না। শওকত রহমান এবং খাদিজা বেগম অনেক জোরাজুরি করেছেন, কিন্তু রাইফ অনুরোধ করেছে না থাকার জন্য। অন্য দিন অবশ্যই থাকবে। মীরার মনটা পরিবারকে পেয়ে প্রফুল্ল হয়েছে। রাইফ থাকলে মেয়েটার একটু হলেও অস্বস্তি হবে। থাকুক সে, পরিবারের সাথে একান্ত সময় কাটাক। তার উপর মায়ের অসুস্থতার কারণেও বাসায় যেতে ইচ্ছুক সে। বারান্দায় দাঁড়িয়ে রাইফ, চলে যাবে এখনই। উর্মিকে দিয়ে মীরাকে ডেকে পাঠিয়েছে কয়েকবার। আহম্মকি কাজ করাই মীরার খুব সংকোচ হচ্ছে রাইফের সামনে আসতে। কেন যে তখন কাপটা রাইফের ঠোঁটে লাগাল। ছি, নিজের উপরই তার বিরক্ত লাগছে তখন থেকে। ছোট ছোট কদমে জড়সড় হয়ে রাইফের সামনে এসে দাঁড়াল মীরা। এই লোকটার সামনে আসতে তার অন্তর কাঁপে, ভীত নড়বড়ে হয়। আলোছায়ায় ঘেরা বারান্দায় রাইফ গম্ভীর মুখে তাকিয়ে দেখছে মীরাকে। মীরা পিটাপিট করে তাকাচ্ছে এদিক সেদিকে। ঘন পাপড়ির ওঠানামা রাইফের হৃদয় ব্যাকুলতা সৃষ্টি করছে। ডাগর ডাগর চাউনি দেওয়া চোখটাতে আলতো করে অধর ছোঁয়ার তীব্র বাসনা চেপে বসেছে মনের মধ্যিখানে। মীরার একটা হাতটা টেনে নিল রাইফ, দুহাতের মুঠোয় চেপে গাঢ় স্বরে বলল, ধীরে ধীরে সংকোচ দূর করো মীরা। তোমাকে মা ডাক শোনানোর তীব্র বাসনা জেগেছে আমার মনে। ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তোমার এই ছোট্ট দেহটাকে বুকে আগলে নিতে দিনকে দিন সত্যি বেহায়া হচ্ছে আমার মন। রাতের আধার দূরীভূত করে ধরণীর বুকে সবেমাত্র সূর্যের কিরণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এত সকালেই রাজিয়া বেগমের পুরো কিচেন খাবারের ঝাঝালো ঘ্রাণে ভরে গেছে। দুই চুলায় ঝমঝম আওয়াজ তুলে পুরোদস্তুর রান্না করছে মীরা। পাশেই উঁচু মোড়ায় বসে আছেন রাজিয়া বেগম।
ফজরের সালাত আদায় করেই মীরা চলে এসেছিল ৫ তলায়। শাশুড়ির অসুস্থতার খবর শুনে গোত্রাতেই একবার দেখতে আসতে চেয়েছিল মীরা, কিন্তু রাইফের বারণে আসতে পারেনি। ভোরেই ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেই সোজা উপরে চলে এসেছে সে। মীরার কঠোর বারণ রাজিয়া বেগমের প্রতি। কোনোভাবেই যেন উনি রান্নাবান্নার কাজে হাত না লাগায়। রাজিয়া বেগম বেশ কয়েকবার বাধা দিয়েছেন মীরা যেন রান্না না করে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গতরাতে রাইফ চলে আসার সময় রাজিয়া বেগমের জন্য খাবার প্যাক করে পাঠিয়েছিলেন মীরার মা। সেই খাবার থেকে অল্প একটু খেয়েছেন তিনি, সেটা দিয়েই চালাতে চেয়েছিলেন আজকের সকালের খাওয়া দাওয়া পর্ব। সেই সকাল থেকে বলেই যাচ্ছে মীরা যেন খাবার রান্না না করে, কিন্তু মীরা মানতে নারাজ। শাশুড়ির কি খেতে ইচ্ছা করছে তা পেট থেকে বের করেই ছেড়েছে। বিয়ের দিন থেকে গোস্ত, পোলাও, কোরমা খেতে খেতে মুখের রুচি কমে গেছে রাজিয়া বেগমের। তাই মীরাকে বলেছে অল্প কিছু ভর্তা করার জন্য। মীরা আলু ভর্তা, ডাল ভর্তা, তিল ভর্তা শেষে এখন ইলিশ মাছ ভাজছে আর অন্য চুলায় ওদের বাড়ি থেকে পাঠানো খাবারটুকু গরম করছে। মীরা ফল কেটে হাতে ধরিয়ে দিয়েছে শাশুড়ি আম্মাকে এবং একটু পর পরই তাগদা দিচ্ছে খাওয়ার জন্য। রাজিয়া বেগম এক টুকরো খাচ্ছেন তো 2 টুকরো মীরার মুখেই তুলে দিচ্ছেন। মীরা না করলেও শুনছেন না তিনি। শাশুড়ি পুত্রবধূ যেন একে অপরকে খাওয়ানোর প্রতিযোগিতায় নেমেছে আজ 7 সকালে। মীরা পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। বদ্ধ রুমের দরজা খানিক খুলে উকি দিল রুমে। রাইফ গভীর ঘুমে আচ্ছন্ন। শব্দবিহীন পায়ে রুমে প্রবেশ করল সে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাইফের পাশেই বসে আধশোয়া হয়ে হেলান দিল বিছানায়। মোবাইলে চোখ বুলাল, সময় 7:50। ডেকে তোলা প্রয়োজন রাইফকে। অফিসের সময় হয়ে এলো, কিন্তু মীরার ডাকতে ইচ্ছা করছে না একটুও। কি সুন্দরভাবে ঘুমাচ্ছে রাইফ, শ্যামবর্ণের মুখটায় মায়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। লাজুক মীরার খুব করে ইচ্ছা করছে রাইফের এলোমেলো চুলগুলো ছুঁয়ে দিতে, আঙ্গুলের সাহায্যে অগোছালো চুলগুলোকে আরেকটু এলোমেলো করতে। গত 3 দিনেই মীরার অভ্যাসটাও কেমন পাল্টে গেছে হুট করে। রাইফের আঙ্গুলে আঙ্গুল রেখে রাত্রিযাপন করা মীরার গোত্রাতের ঘুমে বারবার খুঁজছিল রাইফের শক্তপোক্ত হাতটা। লোকটা ভালো, ভীষণ রকমের ভালো। কিন্তু মীরার অস্বস্তি ওই এক জায়গাতেই। হুটহাট কথা বলে লজ্জায় ফেলে দেয় সুযোগ পেলেই। সময় পেরোল মিনিট 10। মীরার মনে রাইফকে ঘিরে হাজারো ভাবনা প্রজাপতির ন্যায় ডানা ঝাপটাচ্ছে। এমন সময় পাশে রাখা মুঠোফোনটায় কর্কশভাবে বেজে উঠল অ্যালার্ম ধ্বনি। মীরা ব্যতিব্যস্ত হল অ্যালার্ম অফ করার জন্য। বালিশের পাশে পড়ে থাকা মুঠোফোনটায় হাত দিতেই রাইফের হাতটাও মীরার হাতের উপর স্পর্শ করল। আচানক কারো হাতের সংস্পর্শে রাইফ ভ্রু কুঁচকাল এবং সেকেন্ড 5 পার হতেই কুঁচকানো ভ্রু সোজা হল। বদ্ধ চোখের মুখটাতে ফুটে উঠল মুচকি হাসি। শক্ত করে আবদ্ধ করে নিল মীরার হাত। উপুর হয়ে শুয়ে থাকা রাইফ পাশ ফিরল মীরার দিকে। চোখ খুলল। সকালবেলায় অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত নারীর মুখটা দেখে প্রশান্তি ছেয়ে গেল তার হৃদয় জুড়ে। মীরা রাইফের চাউনিতে ফেরত দিল মুচকি হাসি। টিকটিক করে বেজে যাওয়া অ্যালার্মটা অফ করার জন্য হাত ছেড়ে নিতে চাইল মীরা। রাইফ বাধা দিল, হাত ছাড়ল না। উপায়ন্তর না পেয়ে মীরা বা হাতের সাহায্যে অ্যালার্ম অফ করে চাইল রাইফের পানে।
সাধারণত স্বাভাবিক সময়ে মীরা নিঃসংকোচে তাকায় রাইফের পানে, চোখে চোখ রেখে কথা বলে কোনো অস্বস্তিবিহীন। কিন্তু রাইফের কিছু দৃষ্টি আছে, তীক্ষ্ণ দৃষ্টি, গভীর থেকে গভীরতর দৃষ্টি। সেই দৃষ্টিতে শুধুই মুগ্ধতার ছড়াছড়ি। সেই গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতেই মীরা নজর রাখতে পারে না। দৃষ্টি রাখবে কি করে? রাইফের এই দৃষ্টিতে যে এক আকাশ সম প্রেম স্পষ্ট দেখতে পায় মীরা, অনুভব করে শিরা উপশিরায়। রাইফ ইশারা দিল মীরাকে পাশে পুরোপুরিভাবে শোয়ার জন্য। কিন্তু মীরা ইশারার সঙ্গ দিল না। বুঝেও না বোঝার ভান ধরল তৎক্ষণাৎ। ভ্রু উঁচিয়ে প্রশ্নাত্মক ইশারায় জিজ্ঞাসা করল কি? রাইফ আবারও ইশারায় বলল শুয়ে পড়ার জন্য। কিন্তু লাভের লাভ কিছু হল না তার। মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যাওয়া মীরা আবারও না বোঝার ভান ধরল, আবারও ইশারায় বোঝালো রাইফের ইশারা বোঝেনি সে। প্রখর বুদ্ধিসম্পন্ন রাইফ ধরে ফেলল মীরার চালাকি। রাইফ পুনরায় ইশারা দিল মীরাকে, যার অর্থ আমার ইশারা কি বোঝনি? মীরা ইশারাতেই বলল বোঝেনি সে। রাইফ বিস্তৃত হাসল। ঠোঁট চেপে মিটিমিটি হাসছে মীরাও। লাজুকলতার মিঠে মুচকি হাসি রাইফের মন শীতল করে তুলল। এই মেয়েটা জানেই না হাসলে কত সুন্দর লাগে তাকে। রাইফের সঙ্গ পেয়ে মীরাও যে দুষ্টুমি আয়ত্ত করে ফেলছে সেটাও ধরে ফেলল সে। এই পর্যায়ে এসে শেষ টোপটা ফেলতে চায় রাইফ। ওস্তাদের সাথে পাঙ্গা নিয়েছে, খেল তো জমাতেই হবে। কেননা না, লাটাই তো তারই হাতে। আঙ্গুলে আঙ্গুল রাখা মীরার হাতটা আরো শক্ত করে ধরল। ধারালো চোখে তীক্ষ্ণ এক ইশারা দিল, যার অর্থ এবার পাল্টে গেছে। এবার আর পাশে শুতে বলে নি রাইফ, এবার সোজা তার বুকে মাথা রাখতে বলেছে মীরাকে। এবং পরক্ষণেই এটাও ইশারা করেছে, এর ব্যত্যয় ঘটলে তার মুঠোয় আবদ্ধ হওয়া হাতটা টেনে কাছে টানবে মীরাকে। রাইফের শেষ ইশারায় মীরার হাসি হাসি মুখটা থেকে ফুরুত করে উড়ে গেল মুচকি হাসিটুকু। কিছুটা লজ্জায় গোমরা হল চেহারা। রাইফের বুকে যাওয়ার ভয় ফতাফত আগের ইশারা মতো শুয়ে পড়ল দ্রুত। এই লোকের এক বিন্দুও গ্যারান্টি নাই। কখন যে হেঁচকা টানে কাছে নিবে বলা যায় না। মীরার এমন আচরণে রাইফের পেট ফেটে হাসি পেল, এতক্ষণের চেপে চেপে মুচকি হাসি শব্দ হয়ে বেরিয়ে এল। রাইফের খলখল হাসির শব্দে ভরে গেল পুরো রুম। মীরার কিঞ্চিত রাগ হল। এভাবে হাসার কি আছে? আজ তাকে আলাভোলা পেয়ে এভাবে হাসছে তো সেও একদিন দেখে নিবে। হুহ। বদ্ধ রুমে রাইফের হাসি প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। মীরা ধ্যান দিল রাইফের হাস্যজল মুখাবয়বে। শ্যাম সুন্দর পুরুষটার এমন হাসি দেখেনি সে আগে। মুগ্ধ চোখে তাকিয়ে সঙ্গ দিল রাইফের, শেষ পর্যন্ত হেসে উঠল মীরা নিজেও। রাইফের হাসি থামল, এগিয়ে এলো মীরার দিকে। চিত হয়ে শুয়ে থাকা মীরার মুখ থেকে হাসি উবে গেল রাইফের হঠাৎ কাছে আসাতে। পর্দার ফাঁক দিয়ে আসা সূর্যের সোনালি ঝলমলে রোদ্দুরও মীরার মুখে পড়েছে তির্যকভাবে। মীরার ফর্সা মুখে লেপ্টে যাওয়া সোনালি আভায় মুহূর্তে যে কারো বক্ষ পিঞ্জরে মুগ্ধতা ছড়ানোর জন্য যথেষ্ট। রাইফের হাসি হাসি মুখটা ধীরে ধীরে গম্ভীর হল। হালকা করে মাথায় পেঁচানো ওড়নাটার ফাঁক দিয়ে কিছু চুল পড়ে আছে মীরার গোলাপি আভাযুক্ত গালে। শান্ত স্থির মুখাবয়বে রাইফ মীরার মুখে সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধ করে তাকিয়ে আছে উপুর হয়ে বুকে ভর দিয়ে। মীরার একটা হাত এখনো মুঠোয় তার। অন্য হাতে গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল আলতো করে।
নরম গালে রাইফের হাতের স্পর্শ পেয়ে মীরা হৃদয় থমকে গেল, চোখ বুঝে গেল স্বয়ংক্রিয়ভাবে। মীরা অশান্ত মন বলছে রাইফ আজ কিছু করবেই করবে। আচ্ছা, এত যে ধ্যান মেরে তাকিয়ে আছে তার মুখে, সেই মুখটাতেই অধিকার ফলাবে না তো? অধিকার ফলালে ফলাবে, এতে মীরার আপত্তি নেয় একটুও। রাইফ তার স্বামী, সম্পূর্ণ অধিকার রয়েছে মীরার প্রতি। রাইফকে বাধা দেওয়া অনুচিত, তবুও নতুন জন্ম নেওয়া গোলমালে অনুভূতিগুলোই বারবার মীরাকে আড়ষ্ট করে তুলছে। রাইফ মীরার ছোট গোলগাল মুখটায় হাত রাখল, নরম গালটা ঘষে দিল আলতো করে। মীরার নিঃশ্বাস ক্রমশ ভারী হতে থাকল রাইফের স্পর্শে, চোখ বুজেই বিছানায় পড়ে রইল শক্ত হয়ে। বালিশের উপর মীরার মুঠোবন্দি হাতটা টেনে তুলল রাইফ। মেহেদির রং এখনো শোভা পাচ্ছে মীরার হাতে। মেহেদির গাঢ় খয়েরি রংটা একদিনে এখন হালকা লালে পরিণত হয়েছে। মীরার হাতের উল্টো পাশটায় রাইফ খুব যত্ন করে বৃদ্ধাঙ্গুল ঘষল বার কয়েক। মীরার বদ্ধ চোখে আরেকবার নজর বুলাল। ছোট একটা ঢোক গিলে মুঠোয় রাখা মীরার হাতের উল্টো পাশে অধর ছোয়ালো ছোট্ট করে। মীরার অন্তরাত্মা ধরাম করে উঠল, বদ্ধ নয়ন কুঁচকে আরো ভেতরে গেল। হৃদ স্পন্দন এক সেকেন্ডের জন্য থেমে গিয়ে বেগতিক হারে ছুটতে শুরু করল। রাইফের অধরের ছোঁয়ায় মুঠোয় পড়ে থাকা হাতটা দিয়ে রাইফের হাত শক্ত করে চেপে ধরল মীরা। রাইফের মন অশান্ত হল। এত ছোট চুম্বনে মনটা কিছুতেই শান্ত করা সম্ভব না, কিছুতেই না। বুকের ভেতর যে ঝড় উঠেছে সেটা থামানো প্রয়োজন, খুবই প্রয়োজন। বেশি সময় নিল না, 7-5 ভাবার সময় নেই তার এখন। সম্মুখে ধরে রাখা হাতটাতে পুনরায় অধর ছোঁয়াল। 1 বার, 2 বার, 3 বার এবং পরপর অনেকবার অজস্র চুমুতে ভরিয়ে তুলল মীরার মেহেদি রাঙা হাত। কখন বা সশব্দে, কখনো বা শব্দবিহীন। জায়নামাজে বসে অঝরে অশ্রু বর্ষণ করছে মীরা। মিনিটের পর মিনিট অতিবাহিত হচ্ছে, একভাবেই বসে আছে সে। আজ তার কোমল হৃদয়টা বিষণ্ণতায় ছেয়ে গেছে। বিষাদের আনাগোনা তার মণিকোঠায়। দেখতে দেখতে গত হল 4টি বছর, মীরাকে একা করে নূর জাহান বেগমের গত হওয়ার 4টি বছর। নিঃসঙ্গ মীরার সঙ্গী হয়েছে এখন, কিন্তু দুচোখ ভরে যার দেখার কথা ছিল সেই নেই। মীরার কান্নায় ফুলে ফেঁপে ওঠা রক্তিম লাল চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে জায়নামাজের উপর। নীরবে অশ্রুপাত করার আকুল চেষ্টা করছে মীরা, কিন্তু বারবার ঝড়ের বেগে দলা পাকিয়ে চিৎকার করে বেরিয়ে আসছে কান্নাগুলো। অবাধ্য কান্নাকে দমন করার ব্যর্থ প্রচেষ্টারত মীরার শরীর কেঁপে কেঁপে উঠছে, গুমিয়ে কেঁদে উঠছে মাঝে মাঝেই। আজকের দিনে ভঙ্গুর হৃদয়ের মীরার খুব ইচ্ছে করছে দাদিজানের সান্নিধ্য পেতে। তাকে না ছুঁতে পেল, তাকে জড়িয়ে রাখা সোদা মাটির ঘ্রাণ নিতে হৃদয়টা ভীষণ রকমের ব্যাকুল হয়ে আছে তার। চোখ মুছে পাশের টেবিল থেকে মুঠোফোনটা হাতে নিল মীরা। কল লিস্টের 2য় নাম্বারটাতে ডায়াল করল সে। পরপর 3 বার রিং হতেই রিসিভ হল। রাইফের কণ্ঠস্বর শোনা গেল কানে ধরে রাখা মুঠোফোনটায়। উৎকণ্ঠিত কণ্ঠে রাইফ বলছে, কি ব্যাপার আজ? আমার মহারানীর তলব পড়েছে যে? কোনো সমস্যা মীরা? ছোট একটা ঢোক গিলে ভেজা গলায় বলল মীরা। না, সমস্যা না। আমি একটু বাহিরে যাব। দাদিজানকে মনে পড়ছে খুব। যাই? একা যাবা? আমি আসি? না না, আপনার কষ্ট করে আসতে হবে না। উর্মিকে সাথে নিয়ে যাব আমি।
রাইফ হাত ঘড়িতে চোখ বুলাল। সময় 2:55। সূর্য এখনো প্রখর তাপ দিয়ে যাচ্ছে পৃথিবীতে। ফোনের অপর প্রান্ত থেকে মীরাকে উদ্দেশ্য করে বলল রাইফ, একটু পর বের হও মীরা। এখন বাহিরে অনেক রোদ। 4টা বা 4:30 নাগাদ বের হবা কেমন? আর শোনো, আমি আসব তোমাকে নিতে। ফোন কাছেই রেখো। ঠিক আছে। মীরা ছোট্ট জবাবের পরই নীরব হল ফোনের দুই প্রান্তের মানুষ দুটো। কোনো সারা শব্দ নেই দুজনের মুখেই। রাইফ ইচ্ছা করেই কথা বলছে না এখন। সারাদিন তো নিজেই বকবক করে, এবার তার মহারানীর মুখ থেকে কিছু শুনতে ইচ্ছা করছে। মীরার ধারণা ছিল রাইফই কিছু বলবে এখন। কিন্তু যখন তার ধারণা ভুল প্রমাণিত হল, তখন নীরবতা ভাঙল সে নিজেই। শুনছেন? বলেন, শোনার জন্যই বসে আছি। রাইফের গলায় ঠাড্ডার সুর। মীরা ছোট করে প্রশ্ন করল, খেয়েছেন? হুম। মীরার কিঞ্চিত রাগ হল রাইফের জবাবে। সবসময় তো কথার ফুলঝুরি নিয়ে বসে থাকে, আর আজ হু হা বলে কেটে পড়ছে। কথায় বলছে না। এমনিতেই মীরার মন খারাপ, তার উপর হুহা। ভালো লাগে না, এভাবে কি একতরফা কথা বলা যায় নাকি? ধৈর্য হারা হয়ে মীরা নিজেই শুধাল, আপনি কি ব্যস্ত? পিঠ টান টান করে বসে একটানা কাজ করা রাইফ আরাম করে হেলান দিল চেয়ারে। লম্বা একটা হাই তুলে বলল, ব্যস্ত হতে চাচ্ছিলাম। আমার মহারানীর কথা শুনে ব্যস্ত হওয়ার শখ জেগেছিল খুব, কিন্তু সে আর হল না। আম্মা কি করে? ঘুমাচ্ছে। তুমিও বিশ্রাম নাও একটু। সাবধানে এসো। ঠিক আছে। রাখি? রাখো। পরন্ত বিকেলে আসরের সালাত আদায় করেই বেরিয়ে পড়েছে মীরা এবং উর্মি। রিকশা দিয়ে এসে মূল গন্তব্যের একটু আগেই নেমে পড়েছে দুজন। ব্যস্ততম শহরে দুজন পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে চায় কিছুক্ষণ। 5 মিনিটের পথ অতিক্রম করে কবরস্থানের মূল ফটক দিয়ে প্রবেশ করল দুজন। দুরন্ত স্বভাবের উর্মিও আজ ঝিমিয়ে গেছে, মীরার মতো নেতিয়ে পড়েছে মন। মীরার হাতটা ধরে ইট বাঁধা সরু পথটা দিয়ে সামনে এগিয়ে ডান দিকে বাঁধাই করা 3টা কবরের পরের কবরেই এসে পা থামল দুজনের। দাদিজানের মাথার কাছেই চুপটি করে দাঁড়াল মীরা। কোনো রা নেই দুজনের মুখে। নীরবে টুপটুপ করে কয়েক ফোঁটা অশ্রু বর্ষণ করছে মীরা, থেমে থেমে ফুপিয়ে উঠল উর্মি। কি নিদারুণ যন্ত্রণা, কি নিষ্ঠুর বেদনাদায়ক অনুভূতি। পাতলা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে সূরা তেলাওয়াত করছে মীরা। ভেজা নয়নে সময় অতিবাহিত হল অনেকক্ষণ। সবুজ ঘাসে বসে আছে উর্মি, কিন্তু মীরা ঠাই দাঁড়িয়ে। পেছনে থেকে রাইফের আওয়াজ শোনা মাত্র চমকিত হল মীরা। চকিত দৃষ্টিতে ঘুরে তাকালো তৎক্ষণাৎ। সাদা ফরমাল শার্ট, কালো প্যান্টের পরিপাটি বেশভূষা রাইফের যে কারো নজর কাড়তে সক্ষম। স্বামীর পানে ভেজা নয়নে এক পলক তাকিয়ে মুখটা আড়াল করে নিল মীরা। চুপিসারে চোখের জল মুছে ফেলল, দু ঠোঁট হালকা গোলাকৃতি করে ছেড়ে দিল ভেতরে জমে থাকা হাহাকার ভর্তি চাপা দীর্ঘশ্বাস। উর্মি উঠে দাঁড়াল রাইফকে দেখে। রাইফের চোখে চোখ পড়তেই বেদনা ভরা মুখটাতে ফুটিয়ে তুলল কিঞ্চিত হাসি। চোখে চোখে কথা হল উর্মি এবং রাইফের। উর্মির কাছ থেকে রাইফ যা জানতে পারল তার সারমর্ম মীরার অবস্থা ভালো না। সরানো যাচ্ছে না এখান থেকে। কেঁদে কুঁদে একাকার অবস্থা।
এবার আপনি সামলান। রাইফ মীরাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। চোখের কোল বেয়ে পড়া অশ্রুটুকু সান্ত্বনা দেওয়া হাতের অভাবে শুকিয়ে গেছে, দাগ হয়ে আছে ফর্সা গালে। মীরার লালচে হয়ে আসা গাল দুটোই হাত রাখল রাইফ। শুকনো দাগটাতেই বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো, আলতো করে মুছে দিল অশ্রুপাতের শেষ চিহ্নটুকু। রাইফের ভরসার হাতটা মীরার হাত টেনে নিল নিজের দিকে। সামনে পা আগাতে আগাতে মীরাকে ইশারা করল তার সাথে পা মেলানোর। বোনের ভরসার হাতটা টেনে নিল উর্মিকে। 3 জোড়া পা চলল একই পদক্রমে। দুজনের মনে নানি এবং দাদিজানকে হারানোর শোক তো অপরজনের মনে শুকরিয়া। মীরাকে নিজের করে পাওয়ার শুকরিয়া। একসাথে চলা 3 জোড়া পায়ের 1 জোড়া পা হঠাৎ কিছুটা ধীর হল। এ পর্যায়ে এসে বামদিকের কোনায় সাদা রঙের কবরটাতে নজর রাখল রাইফ। পিতার শূন্যতা অনুভব হল, চাপা কষ্টে রক্তক্ষরণ হল শক্তপোক্ত বুকের বা পাশটাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মীরা, উর্মি আর দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ের ব্যথায়। হেলান দিয়েছে স্ট্যান্ড করে রাখা রাইফের বাইকে। সামনের দোকান থেকে ফাস্টফুড পার্সেল করা প্যাকেটটা হাতে নিয়ে বড় বড় পা ফেলে মীরাদের কাছে এসে দাঁড়াল রাইফ। পার্সেলটা উর্মির হাতে দিয়েই হাঁক ছাড়ল রিকশার জন্য। হাত উঁচিয়ে ডাকল একজন অর্ধবয়স্ক ব্যক্তিকে, যিনি পরিবারের মুখে হাসি ফোটাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রিকশার প্যাডেল ঘোরান জীবিকার তাগিদে। অর্ধবয়স্ক লোকটি কাছে আসলে বাসার অ্যাড্রেস বলল রাইফ। রিকশাওয়ালা ব্যক্তিটি এক গাল হেসে দিলেন, বললেন সেদিকে যেতে ইচ্ছুক তিনি। ধৈর্য হারা উর্মি পায়ের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারল না। তড়িঘড়ি করে এক প্রকার লাফ দিয়েই রিকশায় উঠে গেল, বসে পড়ল একপাশে মীরার জন্য জায়গা রেখে। রাইফের পাশেই এক হাত পেছনে দাঁড়িয়ে থাকা মীরা স্বভাববশত মাথায় পেঁচানো ওড়নাটা শুধু শুধু টানল একটু। রিকশায় ওঠার জন্য 2 কদম এগিয়ে গিয়ে রাইফকে অতিক্রম করবে এমন সময় মীরার হাত রাইফের হাতে বন্দী হল, টান পড়ল কোমল হাতে। প্রশ্নোত্নাক দৃষ্টিতে পিছু ফিরল মীরা। রাইফ মীরাকে এক পলক দেখে সামনে চোখ রাখল। উর্মিকে উদ্দেশ্য করে বলল, আমাদের ফিরতে দেরি হবে শালিকা। তোমার বোনটাকে নিয়ে একটু ঘুরব। তুমি পৌঁছে এক কল দিবা, ঠিক আছে? যাও। পা ব্যথায় জর্জরিত উর্মির মুখে ফুটল দুষ্ট হাসি। রাইফ আজ উর্মিকে শালিকা সম্বোধন করছে। যেখানে ছেলে মেয়ে সমান অধিকার, সেখানে উর্মি কেন পিছিয়ে থাকবে? ঠোঁট চেপে মুচকি হেসে বলল উর্মি, আপনাদের এই সময় দুলাভাই। কাবাবের হাড্ডি হাড্ডি ফিল নিতে চাচ্ছি না আজ। দোয়া করিস মিরু, বাসায় পৌঁছানোর আগেই যেন একটা আশিক মিলে যায়, দেওয়ানা হয়ে যায় আমার প্রেমে। গোধূলি লগ্ন। পশ্চিমাকাশে ঢলে পড়া গোলাকার রক্তিম সূর্যটার তেজ এখন নেই বললেই চলে। শহর কৃত্রিম আলোয় আলোকিত হতে শুরু করেছে। মীরার ধরে রাখা হাতটা টেনে বাইকের সামনে এনে দাঁড় করালো রাইফ। এতক্ষণ মনের মাঝে চেপে রাখা প্রশ্নটা করেই ফেলল মীরা। কোথাও যাবেন? ঘুরে আসি চলো। ভালো লাগবে তোমার। আচ্ছা প্রিয়, কোনো জায়গা আছে তোমার? কোথায় যেতে চাও বলো? পরপর প্রশ্ন করা রাইফের প্রস্তাব মীরার ভালো লাগল। বিষণ্ণ মনটা যদি একটু ভালো হয় এই সুযোগে। এই শহরের কোলাহল থেকে দূরান্তর যেতে চায় মীরা। ধীর কণ্ঠে স্পষ্ট ভাষায় জবাব দিল সে। যেদিকে চোখ যায়। রাইফের স্বাভাবিক চেহারায় ঠোঁটের কোণে হাসি ফুটল। ব্যস্ত নগরীর ব্যস্ত সব কিছু।
কেউই দেখার জন্য কিংবা তাদের আলাপচারিতা শোনার জন্য থেমে নেই। তারপরেও পুরুষালী কণ্ঠটা যতটুকু সম্ভব খাদে নামালো রাইফ। ভরাট কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলে উঠল, আমার মন তো শুধু তোমাকেই চায়। আষ্ঠে-পৃষ্ঠে জোড়াতে চায়, দু চোখ ভরে দেখতে চায়। উর্মি বাসায় পৌঁছেছে মিনিট 5 আগে। কোনো রকমে ফ্রেশ হয়েই রাইফের দেওয়া খাবারের পার্সেল নিয়ে বসেছে বিছানার ঠিক মাঝ বরাবর। এক হাতে তার বার্গার তো অন্য হাতে পিজার টুকরো। দুটোতেই সমান তালে কামড় বসিয়ে দন্তপাটিতে পিষ্ট করে গলাধঃকরণ করছে সে, মাঝে মাঝেই অমৃত স্বাদ নিচ্ছে চোখ বন্ধ করে। খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলতে দুহাতের কবজির সাহায্যে কোল্ড ড্রিঙ্কসের ক্যান তুলে চুমুক দিচ্ছে থেমে থেমে। বার্গারে মাত্র বর্ষর আরেকটা কামড় বসানোর জন্য মুখ হা করতেই মায়ের উচ্চ আওয়াজের ডাক কানে আসল উর্মির। বিরক্তির ভাঁজ ফুটে উঠল কপালে। এমনিতেই তার মন মেজাজ খারাপ, তার উপর মায়ের ডাকাডাকি। শান্তি নেই একটুও। অবশ্য মেজাজ খারাপেরও যথেষ্ট কারণ আছে তার কাছে। বাসায় ফেরার সময় উর্মি আজ আশেপাশে নজর রেখেই আসতেছিল এই ভেবে যে, যদি কেউ তার দিকে প্রেমের ইশারা টিশারা দেয়। কিন্তু আশায় গুড়ে বালি দিয়ে কোথায় থেকে যেন হুট করে আগমন হলো তার শ্রদ্ধেয় পিতার। রিকশা থামিয়ে দুইটা বাজারের ব্যাগ রিকশায় দিয়ে বলেছিল বাসায় নিয়ে যেতে, তার দেরি হবে ফিরতে। দুঃখে কষ্টে মাঝ রাস্তায় অল্পের জন্য কেঁদে দেয়নি উর্মি। থুতনির নিচে আটকে রাখা মাস্কটা দিয়ে দ্রুত মুখ ঢেকেছিল সে লোকলজ্জায় ভয়ে। এভাবে পরিচিত কেউ দেখলে নিশ্চিত ঠাড্ডা করতে ভুলবে না। এমনিতেই শখের পুরুষের দেখা পাচ্ছে না সে, তার উপর বাজারের ব্যাগ। এই বুঝি মান ইজ্জত ধূলিসাৎ হয়ে গেল তার। তাকাবে না, কেউ তাকাবে না আজ তার দিকে। প্রশ্নই উঠে না তাকানোর। ড্যাশিং, হ্যান্ডসাম, সুদর্শন যুবক যখন দেখবে দুইটা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে সে, কেউ কি ফিরে তাকাবে? হতাশ মনে বিড়বিড় করে তখন বলেছিল উর্মি, আমার ভবিষ্যতের জান, প্রাণ, আত্মা। আমি বুড়ি হলে দেখা দিয়েন বুঝছেন। নাকি মায়ের কোল থেকে হাঁটাই শুরু করেনি কে জানে। ভাল্লাগে না। দ্রুত আসতে কি হয় অসভ্য লোকটার। পশ্চিমাকাশে ঢলে পড়া অস্তমিত প্রায় সূর্যটা টুকটুকে লাল রং ধারণ করেছে নীল আকাশের বুকে, যে কোনো সময় হারিয়ে যাবে দূর ওই আকাশ হতে। পিচ ঢালা সরু রাস্তায় পশ্চিম দিকে ছুটে চলছে বাইক। বিশাল আকাশে ধূসর রঙের তুলোর মতো থোকায় থোকায় ভেসে থাকা মেঘগুলোর মাঝে তেজহীন রক্তিম সূর্যটা দেখতে অপরূপ লাগছে মীরার। এরই মধ্যে শহরের কোলাহল থেকে দুজন চলে এসেছে গ্রামের দিকে। পিচ ঢালা রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ধু ধু করে বিরান ভূমি। অনেকক্ষণ পর দুই একটা বাড়ির দেখা পাওয়া যাচ্ছে। লোকালয় থেকে লোকালয় ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছে বাইকের উপর বসে থাকা দুজন। শিরশিরে হাওয়া ছুঁয়ে দিচ্ছে রাইফ মীরাকে। মীরার নরম কোমল হাতটা রাইফের কাঁধে। এই হাতটা যখন রাইফের শক্তপোক্ত কাঁধ ছুঁয়েছিল, কোমল হাতের মেয়েটার কেঁপে উঠেছিল তনুমন। কাঁধে ছোঁয়া পাওয়া পুরুষটার মন হয়ে উঠেছিল উৎফুল্ল। বাবার কাছ থেকে কিনে নেওয়া শখের ইয়ামাহা আর 15 4 বছর ধরে রাইড করেছে রাইফ। কিন্তু আজকের মতো অনুভূতি তার হয়নি কখনো। শখের নারীর পরশে কালো রঙের শখের বাইকটাকে রকেটের ন্যায় ছুটাতে ইচ্ছা করছে তার। কিন্তু পেছনে বসা রমণীটা যে তার খুবই নাজুক, সাথে ভীষণ আদুরেও বটে। এই তো মিনিট 20 আগের কথা,
যাত্রা শুরুর পূর্বে যখন হেলমেটটা মীরাকে নিজ হাতে পরিয়ে দিচ্ছিল রাইফ, লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়েছিল মীরার ঘন আখি পল্লব। রাইফের তখন খুব করে ইচ্ছে করছিল মীরার নুয়ে পড়া আখি পল্লবের উপর আধর ছোঁয়াতে, রক্তিম লাল সূর্যের ন্যায় ছোট ছোট চুম্বন এঁকে সৌন্দর্য বর্ধন করতে মীরার লাজুক মুখশ্রীতে। কমলা রঙের ছোট হিরে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, চোখে মুখে সেই মুগ্ধতা স্পষ্ট দৃশ্যমান মীরার। দু চোখ ভরে অবলোকন করছে দুপাশের গ্রাম্য দৃশ্য, বিশুদ্ধ শ্বাস নিচ্ছে বুক ভরে। বাইক চালিয়ে মাইলের পর মাইল পথ অতিক্রম করতে থাকা রাইফকে মৃদু আওয়াজে শোনেন বলে ডেকে উঠল মীরা। শো শো বাতাসের শব্দ আর হেলমেট পরা থাকায় শুনতে পেল না রাইফ। রাইফের কাঁধে রাখা হাতটা হালকা চাপ দিয়ে গলার স্বর কিঞ্চিত উঁচু করে চেঁচিয়ে ডাকল মীরা। শুনুন। কান খাড়া করল রাইফ। তৎক্ষণাৎ অর্ধাঙ্গিনীর ডাকে সাড়া দিল তার কণ্ঠ অনুকরণ করেই। হ্যাঁ বলুন। হেলমেটটা খুলি? অসুবিধা হচ্ছে? না, বাতাসটা পুরোপুরি নিতে ইচ্ছা করছে। দাঁড়াবো? না, আমি পারব। মীরা পারবে বলার পরেও রাইফ বাইক থামাল। মীরার কার্য সম্পন্ন হলে যাত্রা শুরু হলো আবারও। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাইফ নিজেই ডেকে উঠল মীরাকে। মীরা? জি। একটা কথা। রাইফের সাথে থাকতে থাকতে স্বামীর বিদ্যা এ কদিনের বেশ আয়ত্ত করেছে ফেলেছে মীরা। রাইফের বিদ্যা কাজে লাগিয়ে তেড়াভাবে বলল সে। একটা কেন? দুইটা বলুন। মীরার জবাবে ঠোঁট বিস্তৃত করে প্রশস্ত হাসি ফুটল রাইফের। স্ত্রী তার বেশ ভালো দীক্ষায় দীক্ষিত হয়েছে দেখা যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে একটু দেখার চেষ্টা করল মীরাকে। শুধালো, তুমি বিয়েতে কেন রাজি হইছিলা মীরা? এত পাষাণ তুমি। আমার কথা একটুও ভাবলা না? কি ওলট পালট কথা বলছে লোকটা। নিজেই বিয়ের সম্বন্ধ পাঠিয়ে বিয়ের জন্য উতলা হয়ে এখন নিজেই বলছে তার কথা নাকি ভাবেনি। মাথায় আজ উনার অবরোধ চলছে নাকি? কেমন গণ্ডগোল মার্কা কথাবার্তা। হালকা চেঁচিয়ে জবাব দিল মীরা। আপনার কথা ভেবেছি বলেই তো রাজি হয়েছি। আরের বোকা মেয়ে। তোমার দাদি যান, আমার নূরজাহান ডার্লিং বেঁচে থাকা অবস্থায় যে বিয়েটা ঠিক হয়েছিল, সেটাতে কেন মতো দিছিলা? মীরার বোধগম্য হল এবার। দাদির কথা মনে পড়ার সাথে সাথে খানিক মন খারাপও হল। চুপ করে রইল সে। রাইফ চেঁচিয়ে আবারও ডাকল মীরাকে। মীরা ছোট আওয়াজে সাড়া দিতেই শুধাল রাইফ। মন খারাপ হলো বিয়ে ভেঙ্গেছিল বলে? না, দাদিজানের পছন্দ ছিল তাই রাজি হয়েছিলাম। ভাগ্যিস বিয়েটা ক্যান্সেল হইছে। তোমার যদি বিয়েটা হয়েই যেত? মীরা মন মরা বিবশ কণ্ঠে জবাব দিল। হতো না বিয়েটা। ক্যান্সেল হতো যেভাবেই হোক। আপনার সাথেই যে আমার রিজিক জুড়ে আছে। শুধু বিয়ে ভাঙ্গার অছিলাটা দাদিজান না হলেও পারত। আগে হোক বা পরে, আমি তো আপনারই হতাম। পুরোপুরি হতে আর কতদিন লাগবে মীরা? দেরি তো সহে না, মনে তো মানে না। মীরা বলল কি আর রাইফের জবাব কি? এই লোকটার সাথে মীরা আর পারছে না। সব সময় ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলবেই বলবে। রাইফের কথা শুনে কান গরম হয়ে মাথা শূন্য লাগছে মীরার। কোনো রকমে একটা প্রবাদ ছুড়ে দিল রাইফের উদ্দেশ্যে। সবুরে মেওয়া ফলে। অপেক্ষা করেন। মেওয়ার মিঠে স্বাদ নিতে মরিয়া হয়ে আছি। আমার আশার ষোলকলার পূর্ণতা কিন্তু চাইই চাই।
রাইফের আবারও ইঙ্গিত দেওয়া অর্থপূর্ণ কথাতে কিছুটা লজ্জা পাওয়া মীরা কপট রাগ দেখাল। রাইফকে চুপ থাকতে বলে শাসালো খানিক। মীরার শাসন গায়ে লাগল না রাইফের, উল্টো হো হো করে হেসে দিল। হাসির চোটে শরীর মৃদু দুলছে তার। মীরা রাগান্বিত স্বরে মৃদু আওয়াজে ধমকে উঠল আবারও। রাইফ লুকিং গ্লাসে তাকালো, মীরার নজরে নজর আবদ্ধ হতেই দৃষ্টি সরিয়ে নিল মীরা। আকাশী রঙের মাস্কে ঢাকা মুখাবয়বে মীরার ছোট ছোট দৃশ্যমান চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসছে সে। রাইফ জোর গলায় বলে উঠল, তোমার কণ্ঠে আদুরে ধমকটা এত মিষ্টি, না জানি ভালোবাসার কথায় কত নতুন অনুভূতির সৃষ্টি। শোনো আমার লজ্জাবতী, তোমার কড়া ধমকের আড়ালে চোখে ফুটে ওঠা গোপন হাসি এই হৃদয় ছেদন করল। এই রাইফ আজ মরতে মরতেও অমর হল। বুড়িগঙ্গা নদের উপর সুবিশাল ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে দুজন। আজ ভরা পূর্ণিমা। সম্মুখে সুদূরে অবস্থিত পার্শ্ববর্তী দেশ ভারতের দানবীয় পাহাড়টার কোল বেয়ে আসা নদীর টলমল জল স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। জোনাকি পোকা জ্বলছে ঝোপে ঝাড়ে, ঝি ঝি পোকার ডাকও শোনা যাচ্ছে আশেপাশে। গ্রাম্য এলাকা বলে খুব একটা আনাগোনা নেই মানুষজনের। দুই একটা গাড়ির যাতায়াত দেখা যাচ্ছে মাঝে মধ্যে। ব্রিজের মাঝ বরাবর একপাশে দাঁড়িয়ে একজোড়া কপোতকপোতি। সুউচ্চ ব্রিজে শীতল বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে দুজনের। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মীরার হালকা গা ঘেঁষে পেছনে দিকে পাশে এসে দাঁড়াল রাইফ। ডান বাহু দিয়ে মীরার ডান পাশের রেলিংটা ধরে ফেলল। একদিকে রাইফের সুঠাম দেহ, অন্যদিকে বলিষ্ঠ বাহু দিয়ে ঘিরে বুকের খুব নিকটে আবদ্ধ করেছে মীরাকে। এমনভাবে আবদ্ধ করেছে যে শরীরের সাথে শরীর স্পর্শ হবে হবে ভাব আবার হচ্ছেও না। রাইফ কাছাকাছি আসতে রেলিং থেকে হাত নামালো, আর্স্ট থেকে আরও আর্স্তর হল মীরা। ছটফট করে উঠল তার বক্ষ পিঞ্জর। রাইফের মুখের কাছে ওড়না দিয়ে আচ্ছাদিত মীরার মাথাটায় চুমুর পরশ এঁকে দেওয়ার লোভ সামলাতে পারল না। মীরার অজান্তেই অধর ছোঁয়ালো ছোট্ট করে। দিন শেষে এতটুকুতেই ভীষণ রকমের শান্তি অনুভব করল সে। আর একটু শান্তি পেতে মরিয়া হয়ে উঠল পুরুষালী হৃদয়ে। রেলিং থেকে হাত সরিয়ে মীরার হাতের উপর হাত রাখল, মীরার ছোট্ট দেহটাকে আলতো করে জড়িয়ে ধরল পেছনে থেকে। পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়া মীরার বক্ষ পিঞ্জরের অবস্থা এখন টালমাটাল। শিরা উপশিরায় শিহরণ বয়ে যাচ্ছে দ্রুতগতিতে। নিজেকে এরকম পরিস্থিতিতে সামলাবে এমন সময় 10 সেকেন্ডের ব্যবধানে বেপরোয়াভাবে ক্ষিপ্র গতিতে ছুটে আসা মালবাহী ট্রাক দিক ভুল করল, উচ্চ আওয়াজে হর্ন বাজিয়ে ধেয়ে আসল তাদের দিকে। রাইফের দিকে সেকেন্ডের ব্যবধানে ঘুরে দাঁড়াল মীরা, ভয় দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল রাইফের কোমর। মুহূর্তেই গগন বিদারী চিৎকারে ভরে উঠল রাতের আকাশ। রাজিয়া বেগম এশার সালাত আদায় করেছেন কিছুক্ষণ হল। বেশ কিছুক্ষণ জায়নামাজে বসে থাকার পর উঠেই মুঠোফোনটা হাতে নিয়ে বিছানায় বসেছেন ছেলে আর পুত্রবধূর খোঁজ নিতে। রাইফ সেই যে সন্ধ্যায় কলে জানিয়েছিল তাদের ফিরতে দেরি হবে, রাত্রি প্রায় 9:30 বেজে যাচ্ছে, এখনো ফেরার নাম নিচ্ছে না। ছেলে রাত বিরাতে বাসায় দেরিতে ফিরলেও মীরাকে নিয়ে বেশিক্ষণ যেন বাহিরে না থাকে তা পই পই করে বলে দিয়েছিলেন তিনি। এত দেরি তো হওয়ার কথা না। সন্তানের কথা ভেবে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফুটে উঠেছে তার মুখাবয়বে। রাইফের নাম্বারে কল দিয়ে লাউড স্পিকার অন করলেন, পরপর রিং হয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন হল।
আবারও কল দিলেন এবং পূর্বের ন্যায় এবারও কোনো সাড়া পেলেন না অপর প্রান্ত থেকে। ছেলেকে না পেয়ে তিনি একমাত্র পুত্রবধূ মীরার নাম্বারে কল দিলেন, কিন্তু এবারও হতাশ হলেন। দুজনের একজনও কল রিসিভ করল না। মনের মাঝে উকি দেওয়া ঈষৎ চিন্তা এবার গাঢ় হতে শুরু করল রাজিয়া বেগমের। পরক্ষণেই কল দিলেন নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া বেআইন খাদিজা বেগমকে। কয়েক সেকেন্ডের ব্যবধানেই সাড়া দিলেন। খাদিজা বেগম কল রিসিভ করলেন হাসি মুখে। খোশ মেজাজে কুশলাদি বিনিময়ের মাধ্যমে কথোপকথন শুরু হলেও শেষ হল দুজনের দুরু দুরু বুকে কপালে চিন্তার রেখা ফুটিয়ে। দু প্রান্তের দুই মায়ের মনেই এখন সন্তানের বিপদের আশঙ্কা জেঁকে বসেছে, ছটফট করছে ছেলে মেয়েকে কাছে পেতে। আকুল নিবেদনে সন্তানের মঙ্গল কামনা করছেন মহান আল্লাহর দরবারে। সহি সালামতে কোলের সন্তানকে ঘরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দুজনের মাঝে। কিছুক্ষণ পূর্বে গগন বিদারী চিৎকারে ভারী হওয়া রাতের আকাশ বাতাস এখন শান্ত, নীরবতায় আচ্ছন্ন, থম মেরে আছে যেন। বেপরোয়া গতিতে দিকবিদিক ভুলে রাইফমিরার দিকে ছুটে আসা মালবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে বিশাল গর্জন তুলে নদীর টুইটুম্বুর জলে পতিত হয়েছে, সাথে সাথেই নদীর শান্ত জলকে করেছে অশান্ত। বড় বড় ঢেউ আছড়ে পড়েছে তার দুই কূলে। ট্রাকের ভাঙ্গাচূড়া কিছু ধ্বংসাবশেষ ভাসছে পানির উপরে। নদীর অতল গহ্বরে ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে কোনো রকমে যানটা হাতে নিয়ে বেরিয়ে এসেছে ড্রাইভার এবং হেলপার দুজনেই। নদীর টুইটুম্বুর জলে হাঁপাতে হাঁপাতে সাঁতরে এসেছে পারে। রাস্তার মাঝে পড়ে আছে একটা মুঠোফোন, উপরের গ্লাস ফেটে তার চুরমার অবস্থা। অদূরে পড়ে থাকা ফোনটায় একটানা রিং হচ্ছে উচ্চ শব্দে, ডিসপ্লেতে জল জল করে শো করছে আম্মা লেখাটি। কালো রঙের ছোট হ্যান্ড ব্যাগ এবং একজোড়া জুতাও এলোমেলো হয়ে পড়ে আছে অবহেলায়। ইট সিমেন্টে তৈরি রেলিংয়ের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ কাচ ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিজের মাঝের অনেকটা অংশ জুড়েই। ভয় গুটিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা শেষে এক লহমায় কি হতে কি হয়ে গেল বুঝতে পারছে না রাস্তায় পড়ে থাকা একজোড়া কপোতকপোতি। শুধু নিথর দেহ পড়ে আছে পাশাপাশি, আঁকড়ে ধরে আছে একে অপরের হাত। বেগতিকভাবে ছুটে আসা ট্রাক আর অর্ধাঙ্গিনীর আঁকড়ে জড়িয়ে ধরা দুহাত বলছিল এখান থেকে সরে যেতে হবে যে করেই হোক। মস্তিষ্কের নিউরন সেকেন্ডের মাঝে রাইফকে জানান দিয়েছিল, তীক্ষ্ণভাবে বুঝিয়ে দিয়েছিল বাঁচতে হবে দুজনকে। এই সুন্দর ধরনীতে হাতে হাত রেখে পথচলা তাদের এখনো বাকি। সুখ দুঃখ ভাগাভাগি করে জীবনকে উপভোগ করার ইচ্ছেটাকে এত দ্রুত দেওয়া যায় না ফাঁকি। এত তাড়াতাড়ি প্রেয়সীর হাতে হাত রেখে বৃদ্ধ হওয়ার ইচ্ছে নিঃশেষ হতে পারে না রাইফের। না না, কিছুতেই না। তুমুল বেগে ধেয়ে আসা ট্রাক দেখার সাথে সাথেই রাইফের বলিষ্ঠ পুরুষালী বাহু দুটো মীরাকে শক্ত করে জড়িয়ে বক্ষে আবদ্ধ করেছিল। ইট সিমেন্টের ব্রিজ থেকে তার লাজুকলতার ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিয়েছিল তাৎক্ষণিক। বড় বড় পা ফেলে এক প্রকার ছিটকে সরে গিয়েছিল উচ্চ আওয়াজে হর্ন বেজে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সামন হতে। তাড়াহুড়ায় সরে আসাতে রেলিংয়ের নিচে সিঁড়ির মতো উঁচু করে বাধাই করা জায়গাটাতে পা বেজে হোঁচট খেয়ে ছিটকে নিচে পড়ে গিয়েছিল মধ্য সড়কে। আল্লাহ সহায় ছিল তাদের উপর। গ্রাম্য রাস্তায় যানবাহনের চলাচল খুবই কম, শহুরে ব্যস্ত রাস্তা হলে এতক্ষণে হয়তো দুটো দেহ পিষ্ট হতো গাড়ির চাকায়।
মাথার পেছনে দিকে চরমভাবে আঘাতপ্রাপ্ত রাইফ মৃদু শব্দ করে ডেকে উঠল মীরার নাম ধরে। পাশেই পড়ে থাকা মীরা রাইফের ডাকের সাথে সাথেই সাড়া দিতে পারল না। রাইফের হাতে রাখা হাতটা ঈষৎ নাড়িয়ে চিনচিনে ব্যথায় শুধু হালকা আর্তনাদ করে উঠল সে। রাইফের টনক নরল মীরার আর্তনাদে। পাশেই চিত হয়ে পড়ে থাকা দেহটার দিকে পাশ ফিরে তাকাতেই বুকের বা পাশটা মোচড় দিয়ে উঠল তার। দ্রুত উঠতে গিয়ে শরীরের তীক্ষ্ণ ব্যথায় মুখ কুঁচকে চোখ খিঁচল, হজম করে নিল মুখ ফুটে বেরিয়ে আসা শব্দটুকু। এক হাত দূরত্বে পড়ে থাকা মীরার ব্যথাতুর চেহারা রাইফের ভীত কাঁপিয়ে দিল, নড়বড়ে করল, বিপদের আশঙ্কা জেঁকে বসল মনে। দ্রুত কাছে এলো মীরার, শিয়েরে বসে রাস্তায় পড়ে থাকা মীরার মাথাটা কোলে তুলে নিল আলতো হাতে। এতক্ষণের বদ্ধ চোখজোড়া পিটপিট করে খুলল মীরা। ভয়ে মিশ্রিত ব্যথাতুর মুখটায় চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়া ভেজা পল্লব খুলল, ঝাপসা দৃষ্টিতে রাইফকে দেখে বেদনা ভরা মুখশ্রীতে মৃদু হাসি ফুটল মীরার সরু গোলাপি ঠোঁটের কোণে। পিচ ঢালা সড়কের মাঝে ছিটকে পড়ে গিয়েছিলে যাওয়া কোমল হাতটা ঊর্ধ্বে তুলে ছুঁয়ে দিল রাইফের গাল। শুষ্ক গলাটা ছোট্ট ঢোক গিলে ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে মীরা ধীর কণ্ঠে নিস্তেজ গলায় শুধাল, ঠিক আছেন তো আপনি? কিছু হয়নি তো আপনার? রাইফ জবাব দিতে পারল না, কোনো শব্দ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত হতে পারল না। যেন কঠিন ধারা জারি করা হয়েছে রাইফের কণ্ঠনালীতে। কণ্ঠস্বরে যেন কড়া নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চারিত না হওয়ার। মীরার এই একটা কথায় কি ছিল? জানে না রাইফ, শুধু জানে তার মতো এই নারীটাকেও সঙ্গী হারানোর ভয় মুষড়ে দিয়েছে, চুরমার করে দিয়েছে বুকের বাদিকে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটাকে। মীরার নিস্তেজ দেহটাকে টেনে তুলে কোলের উপর বসালো রাইফ। দুজনের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে নিল, মীরার নরম দেহটাকে নিজের শক্ত দেহের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল ব্যক্তিগতভাবে। এই সংকটময় সময়ে নতুন জীবন পাওয়া দম্পতির মেলবন্ধনের সাক্ষী হল মাথার উপর থাকা গোলাকৃতির চাঁদ, উকি দিয়ে দেখতে ভুলল না জ্বলজ্বল করা ছোট্ট ছোট্ট নক্ষত্ররাজিরাও। রাইফের থেকে সবসময় সংকোচ হোক কিংবা লজ্জায় পালিয়ে থাকা মীরা সব ভুলে গেল। তার ছিলে যাওয়া ক্ষত বিক্ষত রক্তিম দুহাত রাইফের পুরুষালী পিঠ জড়িয়ে নিল, খামচে ধরল রাইফের সাদা রঙের শার্ট। শক্ত বুকটায় মুখ গুজে দিল মীরা। এতক্ষণ স্বামীকে হারানোর চেপে রাখা ভয়টুকু অশ্রু হয়ে ঝরে পড়ল, নীরবে ভিজিয়ে দিল রাইফের বুক। নীরব কান্না বেগতিক হারে বাড়তে শুরু করেছে স্বামীর সংস্পর্শে, কেঁপে কেঁপে উঠছে রাইফের দুহাতের মাঝে আবদ্ধ থাকা মীরার কোমল দেহটা। রাইফের হাত আলতো করে বুলিয়ে দিচ্ছে মীরার ফিনফিনে পিঠ। এই মুহূর্তে ভীতসন্ত্রস্ত আদুরে বউটাকে শান্ত করার জন্য এই পদ্ধতি তার কাছে সঠিক মনে হল। সঠিকই হল। ক্রন্দনরত মীরার কান্নার বেগ কমল, কেঁপে কেঁপে ওঠা দেহটা স্থির হয়ে পড়ে রইল রাইফের বলিষ্ঠ বুকে। মীরাকে আরেকটু চেপে ধরল নিজের দেহের সাথে, কণ্ঠনালীর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ভরাট কণ্ঠে থেমে থেমে কয়েকটি শব্দ উচ্চারিত করল রাইফ। ভয় নেই, এই তো আমি আছি, তোমার সাথেই আছি। খুবই নিকটে, এই আমি পুরোটাই তোমার হয়ে। মুহূর্তেই লোকজন ভিড় করে জটলা পাকল দুজনকে ঘিরে। ঝাপটে ধরে থাকা মীরাকে সরিয়ে নিল রাইফ। লোকজন ও ব্যস্ত হল তাদেরকে নিয়ে, সাহায্যের হাত এগিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে তাদের নিয়ে ছুটল নিকটস্থ কোনো ফার্মেসিতে।
এলাকার চেয়ারম্যানও চলে এসেছে ঘটনা পর্যবেক্ষণ করতে। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের হেলপারকে পেলেও পেল না ড্রাইভারকে। নেশাগ্রস্ত ধুরন্ধর ড্রাইভার পালিয়ে গিয়েছে জন সমাগম হওয়ার আগেই। চিকিৎসার সহিত রাইফ মীরাকে বাসায় ফেরার ব্যবস্থা করলেন চেয়ারম্যান নিজেই। এই পরিস্থিতিতে তিনি নিজের বাসাতেই দুজনকে থেকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু রাইফ সম্মতি দেয়নি মায়ের কথা ভেবে। অশান্ত মনটাকে স্থির করতে এখন আপন নীড়ে ফেরা তার জন্য খুবই জরুরি। চলবে।